পরদিন সকালে বাবা বললেন, এই তো তোমার কাকা এখানে রয়েছেন। ইনি থাকতে থাকতে একে চাকরি বাকরির কথা বলো না। চুপ করেছিলাম। বাবা, তুমিই বলো, সেটাই ভালো হবে। জানো তো এসব বিষয় নিয়ে আমি কোনোদিন কথাবার্তা বলি না কারোর সঙ্গে। দক্ষিণের ঘরে গেলাম। কাকা চা খাচ্ছিলেন। কাগজওয়ালা রাস্তা দিয়ে হেঁকে যাচ্ছিল। একটা অ্যাডভান্স রেখে কাকাকে পড়বেন হাত বাড়িয়ে কাগজ তুলে নিয়ে, বেশ, পড়তে আমার আপত্তি নেই। খবর না পেয়ে কতদিন মনে হচ্ছিল অন্ধকারে পড়ে আছি। তোমরা এরকম জেলখানায় কি করে থাকো বলো তো? একটু হেসে বললাম, আমি ফ্রি রিডিং রুমের থেকে নিয়ে পড়ে আসি। আর তোমার বাবা? তিনি কাগজপত্র বড় একটা পড়েন না। মনে মনে ভাবেন বুঝি কাগজের ভেতর বলাৎকারের গল্প ছাড়া আর কিছু নেই। চশমাটা এটা জিজ্ঞেসে দেখতে পারছি না। এটা কি কাগজ রাখলে তুমি? অ্যাডভান্স। আনন্দবাজার বিক্রি হয় না এখানে? হয়। তাই তো রাখলে হতো। কিংবা স্টেটসম্যান, বাসি দুধে চা করা হয়েছে বুঝি? কই না তো। তা হবে, বাসি দুধেই করে দিয়েছে বোধ করি। বৌঠানপো ঠাকুরপোর জন্য টাটকা দুধ দুধ বলে খুব দহরম মহরম করছিল। মা রান্নাঘর থেকে বললেন, টাটকা দুধেই করা হয়েছে। মেজ কাকা বললেন, বেশ, আমি রাজা হয়ে গেছি। পিসিমা বললেন, হবে, এটুকুর জন্য বৌঠান কি আর বাড়িয়ে কথা বলবে? তবে তোমাকে বলি মেস্তা, এরা দুধ জাল দিতে জানে না, আঁচ পাকতে দেয় না, কাঁচা আঁচে চড়িয়ে সমস্ত দুধ ধোঁয়ায় নষ্ট করে ফেলে। মরি, চায়ের পেয়ালাটারই বা বাহার কত? দাদা কিনেছিলেন, মোক্তারের পছন্দ। কাগজটা তুলে নিলাম। মেজ কাকা বললেন, তা পড়বে, তুমিই পড়ো। আপনি পড়বেন? না, খেতে খেতে আমি পড়তে পারি না। 2-4 মিনিট নেড়ে চেড়ে কাগজটা রেখে দিয়ে বললাম, বাবা বলছিলেন? কি বলছিলেন? আমার জন্য চাকরি বাকরির ব্যবস্থা কোথাও করে দিতে পারেন? একটু চুপ থেকে মেজ কাকা বললেন, দাদা আমাকে নিজে এসেই বললেই পারতেন। উনি এসব বিষয়ে কাউকে বলেন না বড় একটা। তাবেদার পাঠিয়ে দিলেন তোমাকে। ছেলের দায় যে বাপেরই দায়, তা জানো। আমি আর রমেশ কখনো ছেলেদের পাঠিয়ে দিই না। মুরব্বীদের কাছে গিয়ে নিজেই তাবেদারি করি। এই তো সংসারের নিয়ম। চায়ে এক চুমুক দিয়ে আবার বললেন, দাদা চিরটাকাল ফাঁকি দিয়েই বললেন। পিসিমা বললেন, সে যাক, সে কেঁচো খুঁড়ে কি আর লাভ হবে মেস্তা? আপনাকে যখন এসে ধরেছে হেম, তখন একটা ব্যবস্থা করে দিন। তোমরা মনে করো আমি একেবারে লাট সাহেব, চাকরি আমার পকেটে। পিসিমা গলা খাটো করে বললেন, আজকাল চাকরি বাকরি যা হাপিত্যেস, কপালে অনেক পুণ্যি না থাকলে কেউ পায় না। মেজ কাকা বললেন, মানুষের চাকরি জুটিয়ে দেয় শ্বশুর কিংবা মামা। তোমার শ্বশুরকে খুঁজেছিলে? পিসিমা বললেন, ওর শ্বশুর তো নেই। নেই? কি হলো তার? অনেক দিন হলো মারা গেছেন। তবে এমন জায়গায় বিয়ে করতে গেলে কেন? সে ভুল হয়ে গেছে, শোধরাবার উপায় নেই তো এখন আর। মেজ কাকা বললেন, বেঁচে থাকতে তোমার শ্বশুরমশাই করতেন কি? কোনো একটা স্টেটের ম্যানেজার ছিলেন। ম্যানেজার না নায়েব? ম্যানেজার। তা সেখানে গিয়ে নায়েবি করো না তুমি? পিসিমা বললেন, হেম নায়েবি করবে? তাহা পোষায় না। সে ভুঁড়ি কোথায়, তার চেয়ে মাস্টারি করলে মানায়। সেখানে নায়েব কে এখন? জানি না। ম্যানেজারই বা কে? কি একজন ব্যারিস্টার। তোমার শ্বশুর কি ব্যারিস্টার ছিলেন? না। তবে বোধ করি বিএল পাশ করেছিলেন, কিংবা ফেরেববাজ নিয়ে জমিদারি চালিয়ে নিয়েছে তো। খানিকটা গলা খাঁকড়ে বললেন, আর ভূঁইয়া, তোমার মাতা কি করেন? তিনি পোস্ট অফিসে। চিঠি শর্ট করেন বুঝি? রেজিস্ট্রেশন ক্লার্ক বোধ হয়। যাক, তবুও ভালো। ছোটোখাটো জমিদার যেমন আছে, তেমনি আমার শালা ছোটোখাটো কাজ করে। শালা কত টাকা পায়? 25। এইসব আস্তাকুড়ের মধ্যে বিয়ে করলে তুমি? খানিকক্ষণ চুপ থেকে বললাম,
অবশ্য চাকরির উমেদারির জন্য আমার কাছে এসেছো, দাদা দিয়েছেন পাঠিয়ে, তা অনেক বড় বড় ডিপার্টমেন্টের সঙ্গে আমার মোলাকাত আছে বই কি। তাহলে এক্সিকিউটিভ কমিটির মেম্বার, মিনিস্টার, তবে তো আপনি চেষ্টা করলেই পারেন। না, বেঙ্গলে কিছু হবে না। কেন? বড় ছেলেটাকে ইউপিতে পুলিশে ঢুকিয়ে দিয়েছি, মেজোটা বিহারে আবগারি ইন্সপেক্টর। বিজয়কে নিয়ে একটু মুশকিলে পড়েছি। হারামজাদাটা ম্যাট্রিকও পাশ করতে পারতো যদি, এক এসএসআই কি টিআই করে দেবো আর কি। আমার আলাপ পরিচয় সব আগে। বেশ, আগেই হোক। সে বাঙালির হয় না, আদব কায়দা জানে পশ্চিমী মুসলমান, বুঝলে। একজন আমাকে নিয়ে কী যে করে উঠবে বুঝতে পারে না। সে আমার পায়ে ধুয়ে জল খেলো যেন কৃতার্থ হয়। একটু চুপ থেকে বললেন, কলকাতায় অনেক ডিপার্টমেন্টও আমার খাতির। সুরেন দাশগুপ্তকে চেনো? কোন সুরেন দাশগুপ্ত? আবার কোন সুরেন দাশগুপ্ত? বাংলাদেশে কটা সুরেন দত্ত থাকে? তেলের কারবার করে লাখ টাকা করে ফেলেছে। আমি ভেবেছিলাম সংস্কৃত কলেজের প্রিন্সিপাল। দূর দূর, 7 ছেলে। এক ছেলেকে আমার কাছে পাঠিয়ে দিলে ইনকাম ট্যাক্সে চাকরি দেওয়ার জন্য জুটিয়ে দিয়েছি, এই তো 6 মাস আগে। আমাকেও দিন না, ভ্যাকেন্সি নেই আর। পিসমিয়া বললেন, সুরেন দাশগুপ্তের ছেলেকে না দিয়ে ও কাজটা হেমকে দিলে মন্দ হতো না? সে ছেলে এসে যে আমাকে বাবা ডাকলো। একটু চুপ থেকে বললেন, বেশ ছেলে, অত বড় তেলের কারবারের মালিক হলো বাপ, অথচ ছেলের একটুও ভড়ং নেই, সাদাসিধে গান্ধিকা মাথায় দেয়। মালতীর সঙ্গে আলাপ করিয়ে দিলাম, দিব্যি ঝাড়া পাপটা একদম। বললাম, অন্য কোনো ডিপার্টমেন্ট? আলাপ তো আমার সব ডিপার্টমেন্টেই আছে। তাহলে কলকাতায় গিয়ে এই সম্পর্কে আপনার সঙ্গে দেখা করব। কাকার বাড়িতে গিয়ে দেখা করবে? তাও আবার অনুমতির দরকার হয়? না, এই সম্পর্কে। এই ডিমটা পচা নাকি রে? কই না তো। কেন, ছোট ডিম? কেমন হাঁস হাঁস মনে হচ্ছে? না না, কাল আবদুল্লার কাছ থেকে রাখলো বউটান। বললাম, ডিমটা ভালোই। তা তোমার, আপনার সঙ্গে চাকরির সম্পর্কে কলকাতায় গিয়ে দেখা করব। 6 মাস আগে যদি দেখা করতে, একটা কিছু করা যেতে পারত। আবার সুযোগ আসবে। তোমার বাবার যেমন এসেছে, তদবির করতে দোষ কি? তুমি গেলে না কেন? যাওয়া হয়ে ওঠেনি। 20 বছর আগের কথা। তখন রুচি প্রস্তুতি ছিল অন্য রকম। কাজ শিখতে পারতে, কিংবা প্লাম্বার অথবা ওয়াটার ট্যাঙ্কের কাজ। এর কত রকম ডিপার্টমেন্ট আছে। আবগারিরও তো ডিপার্টমেন্ট আছে, সেও মন্দ পুরস্কার নয়। অন্তত সাধনাশ্রমের থেকে মুক্তি পাওয়া যায় তো। আমি ভাবছি আবার সাধনাশ্রমেই ঢুকবো, এইবার বেদিতে উঠব গিয়ে। সমাজের বন্ধু বান্ধবরাও তাই বলছেন। তুমি না শুনেছিলাম ম্যানেজারিং নেবে? কই না। পেলে না? তোমরা আমার সম্বন্ধে কত অভূতপূর্ব কথাই শোনো। সাহেবের সেক্রেটারি হওয়ার জন্য তদবির করছি, মাদ্রাজের চেষ্টা করছি। কলকাতার ইন্স্যুরেন্সে বড় চাকরি নিয়েছি। তোমার সম্বন্ধে কোনো গুজবে আমরা বিশ্বাস করি না মেস্তা। সংসারের লোকেদের চিনি না নাকি? মানুষকে ঈর্ষা করে, তার সম্বন্ধে মিছিমিছি কত কুচ্ছা রটিয়ে বেড়ায়। অবশ্য যা পেনশন আমি পাচ্ছি তাতে আমার চলে না। চাকরি একটা পেলে ভালো হয়। আমাকে কথা দিয়েছিলেন কিন্তু কাজে লাগালেন না। একজনকে নিলেন। ইন্স্যুরেন্সের মামাবাড়ির খবর জানি রে, কিন্তু আমড়াগাছি করতে পারি না বলেই তো আজও পেলাম না। তাই পুজোর পর একটা পাবার আশা আছে। একটা বড় কোম্পানিতেই 500 করে মাইনে দেবে। পিসিমা একটু চুপ থেকে বললেন, হেমকেও একটা কিছু জুটিয়ে দাও না। ওর হবে ওর বাবার মতো। কীরকম? থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। তা তোমার একটু চেষ্টা করে। বেশ তো, ইন্স্যুরেন্স একটি এজেন্সি নিক না, নেবে এজেন্সি? চুপ করেছিলাম। মেজো কাকা বললেন, কত ছেলে 3rd ক্লাস 4th ক্লাস অবধি পড়ে ইন্স্যুরেন্সের এজেন্সি নিয়ে বেড়াচ্ছে, আর তুমি এমএ পাস করে নিতে ভয় পাও? ভয় না মেজো কাকা, তবে ধরো বছরে 5 লাখ টাকার কেস দেবে, আমরণ আওতায় থাকবে। মা এসে পড়েছিলেন, বললেন, তাই তো, এই কন্যা। লেগ পুলিংয়ের মানে কি মা জানেন না? মেজো কাকার এ পরামর্শের অর্থ কী করে বুঝবেন তিনি আর?
বললাম, শুনলাম কর্পোরেশনের চিফের সঙ্গে আপনার খুব আলাপ। মেজো কাকাটা ধমক দিয়ে বললেন, আবার আজে বাজে কথা। কর্পোরেশনে একটা চাকরি জুটিয়ে দিন না। কর্পোরেশন আমাকে বলেছিলেন কয়েকটা বস্তি ইন্সপেক্টরই খালি আছে শুনেছিলাম। বিজয়ের প্রাইভেট মাস্টারটা না খেতে পেয়ে মরছে আর কি, তারই জন্য একটা জুটিয়ে দেব ভাবছিলাম। বেশ, তারই একটা দাও না আমাকে। হ্যাঁ, সে তো আর কাজ আর বসে থাকে নাকি। কলকাতায় একটা চামার মূল্যেও 200 গ্র্যাজুয়েট দরখাস্ত নিয়ে ছুটে আসে। কি করা যায় তাহলে? গোপে হাত বুলিয়ে মেজকাকা বললেন, ওসব দুরাশা ছাড়ো। তবুও যদি জেল ফেরত হতে, বলে কয়ে কর্পোরেশনের একটা স্কুলে ঢুকিয়ে দিতে পারতাম। কিন্তু যেমন তুমি তেমন তোমার বাবা, বায়ুভূত নিরালম্ব জীব। ইহকালটা নম করে কাটিয়ে দাও, আর কি পরকালে কপাল খুলবে। কল্যাণী ভাবে, কলকাতায় যেতে দেরি করে ফেলছি আমি, কিন্তু দেরি আর কি, 10 দিন আগে গেলেও যা, পিছে গেলেও তাই। কেউ আমার জন্য চাকরি করে বসে নেই। ফ্রি রিডিং রুমে রোজ গিয়ে খবরের কাগজ পড়ে আসি, প্রায় 5-6খানা কাগজ পাওয়া যায়। নানা রকম চাকরি খালি রয়েছে বটে, রোজই খালি থাকবে। অ্যাকাউন্টেন্ট, কম্পাউন্ডার, নার্স, বাজার সরকার, ইলেকট্রিক মিস্ত্রি, স্টেনোগ্রাফার, খানসামা, আয়া ইত্যাদি। কলকাতায় গিয়েও কাগজপত্রে এইরকম দেখব। আরও নানান জিনিস দেখেছি, নানা জায়গায় গিয়েছি, অনেকের সঙ্গে দেখা করেছি, কিন্তু গত 6-7 বছরের মধ্যে একাত্তা টিউশন পেয়েছি, আর কিছুই না। ভাবই বা কী করে? আশা আকাঙ্ক্ষার বিচিত্রতা তো আমার নেই, না আছে বিরাট উদ্যমের অপরিমেয়তা। মরিস বা অস্টিনের মতো কোনোদিন আমি মোটর তৈরি করতে পারবো, পড়তে পারবো? প্রফুল্ল রায় বা নলিনী রঞ্জন সরকারের মতো বেঙ্গল কেমিক্যাল কিংবা হিন্দুস্তানের মতো গড়ে তুলতে পারবো? পরিমল গোস্বামীর মতো অক্সফোর্ড থেকে ফিরে জুতো ব্রাশ করতে পারবো? কারুবাসনা আমাকে নষ্ট করে দিয়েছে। সবসময় শিল্প সৃষ্টি করবার আগ্রহ, তৃষ্ণা, পৃথিবীর সমস্ত সুখ দুঃখ, লালসা, কলরব, আড়ম্বরের ভিতর কল্পনা ও স্বপ্ন চিন্তার দুঃছেদ্য অঙ্কুরের বোঝা বুকে বহন করে বেড়াবার জন্মগত পাপ। কারুকর্মীর এই জন্মগত অভিশাপ আমার সমস্ত সামাজিক সফলতা নষ্ট করে দিয়েছে। আমার সংসারকে ভরে দিয়েছে ছাই কালি ধুলির শূন্যতায়। যে উদ্যম ও আকাঙ্ক্ষার নিঃসংকোচ সাংসারিকতা ও স্বাভাবিকতা স্বরাজ পার্টি গঠন করতে পারত, কিংবা কংগ্রেস, অথবা একটা মোটর কার, কিংবা একটা নামজাদা বই বা চায়ের দোকান, অথবা একজন অক্লান্ত কর্মী চেয়ারম্যানকে তৈরি করতে পারে, অসীম অধ্যাবসায়ী উকিলকে, কিংবা সচরিত্র হেডমাস্টারকে, মুচিকে, মিস্ত্রিকে, সে আকাঙ্ক্ষা উদ্যম আমার নেই। আকাঙ্ক্ষা ও উদ্যমের অকুতভয় স্বাভাবিকতা ও অমিত ভেজা সাংসারিকতা যদি থাকতো, তাহলে গত 6-7 বছরের মধ্যে কোনো না কোনো কাজ আমি নিশ্চয়ই খুঁজে পেতাম। হয়তো কোনো স্কুলে 25 টাকার মাস্টারি নিতাম, কোনো মেসের সরকার হয়ে যেতাম, লাইফ ইন্স্যুরেন্সের এজেন্সি নিয়ে অন্ধকারের মধ্যে একদিনে হয়তো প্রদীপ জ্বালিয়ে ফেলতে পারতাম, দর্জির কাজ শিখে ফেলতাম, কিংবা স্টেনোগ্রাফার হয়ে যেতাম, নিরবিচ্ছিন্ন একাগ্রতায় ক্যানভাস করতাম হয়তো, কিংবা প্রাণপণে শেয়ার বিক্রি করে চলতাম, হয়তো মুদির দোকানের মালিক হয়ে বসতাম, কিংবা 2-3 গ্রুপে এমএ নিয়ে ফেলতাম, হয় তনিদারুণ একনিষ্ঠতার সঙ্গে জেলে পোষতাম, কিংবা ভ্রুক্ষেপহীন অক্লান্তিতে পথে পথে জুতো সেলাই করে চলতাম। আলুর আড়ত না খুলে সাহিত্য সৃষ্টি করতে যাচ্ছি বলে মনের ভেতরে কোনো বেদনা থাকতো না। যদি আমি বিবাহ না করতাম, সন্তান না হতো আমার, যদি একা থাকতাম আমি, তাহলেও শিল্প সৃষ্টি ভালোবেসে সংসারে বিফল হয়ে মনের ভেতর কোনো নিরবিচ্ছিন্ন বেদনা থাকতো না, হয়তো খুব লঘুভাবে থাকতো। কিন্তু কল্যাণী ও খুকির ভার এমন একজনের ওপর পড়েছে যে না পারে ঐকান্তিকভাবে শেয়ার ক্যানভাস করে বেড়াতে, না পারে ঘোলের শরবতের দোকান খুলে লক্ষ্মীকে অধিকার করবার বিন্দুমাত্র আগ্রহ দেখাতে। সমস্ত কারুতান্ত্রিকই কি সংসারে স্ত্রীর প্রতি এমন বিরাটভাবে উদাসীন? তা ঠিক নয়।
শিল্পজাতীয় শেষ পর্যন্ত পৃথিবীর মানুষ হিসেবেই রক্তমাংসের মুখ। সুখ সুবিধা সুব্যবস্থা চায় বই কি, কিন্তু তার জীবনের মধ্যে প্রেরণার ভেতর নিরবয়বকে উপলব্ধি করে আনন্দ ও অবয়ব সম্পৃক্ত নিষ্ফলতা আবহমান কাল থেকে এই মধুর মারাত্মক বীজ রয়ে গেছে। একখানা গল্পের বইয়ের সাংসারিক দাম যে তেমন কিছু নয়, একখানা কবিতার বইয়ের দাম যে আরও ঢের কম, তা তাকে বারবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে সংসার। কিন্তু তবুও সমস্ত কবিতা ও শিল্প সৃষ্টির প্রেরণা বাতাসে উড়িয়ে দিয়ে সংসারের ছক্কাটা উন্নতির পথে পরিপূর্ণ অন্তর্দান করবার মতো স্বাভাবিকতা কোনোদিনই সে অর্জন করতে পারে না। এমনই অস্বাভাবিক অবৈধ মানুষ সে, এই আর্টিস্ট। চণ্ডীদাস একজন, ভিলো আর একজন, হাইনে একজন, আর একজন ভারতচন্দ্র। শিল্পের সাহিত্যের আর্টের ইতিহাসে এমন আরও অনেক নাম রয়ে গেছে যারা না খেতে পেয়ে মরছে বা মরে গেছে, কিংবা যক্ষ্মায়, কিংবা লাঞ্ছিত হয়ে, কিংবা দুর্দিনের তিমিরের স্বল্পতায়। কিন্তু তবুও শিল্পীর জীবনের নিদারুণ ভবিতব্যতার পথ থেকে সংসারের যক্ষের শান্তিনিকেতনও পালিয়ে যেতে চায়নি, যেতেও পারেনি। কেউ কোনোদিনও পারেনি, কোনোদিনও পারবে না।